জঙ্গলের জানোয়াররা মূর্খ হয়ে গেছে। ওরা তো বুঝতেই পারছে না যদি আমরা জল না খাই তাহলে এমনি মরে যাব। তার চেয়ে বলো জল খেয়ে তারপর মরে যাই। একটা জঙ্গলে শের খান নামের খুবই বদমাশ সিংহ থাকত। আর জঙ্গলের সব পশুরা শের খানের নামে খুব ভয় কাঁপত। শের খান যখনই জঙ্গলে হাঁটতে বেরোতো তো জঙ্গলের সব পশুরাই নিজের প্রাণের ভয় নিজেদের ঘরে ঢুকে যেত। আর শের খানের যেই পশুকে খাওয়ার ইচ্ছে হতো ও তাকেই মেরে খেয়ে নিত। এমনকি শের খান বাচ্চা বড়কেও ছাড়তো না। জঙ্গলের সব পশুরা শের খানের আতঙ্কে তটস্থ ছিল। সেখানে শের খানের মন্ত্রী চার্লস, যে কি আসলে চিতা ছিল, শের খানের থেকেও বেশি বদমাশ ছিল। ও সারা দিন শের খানের কানে জঙ্গলের পশুদের বিরুদ্ধে কথা বলতে লাগতো। আর কানে কানে বলতো যে এই সময় জঙ্গলের কোন পশু বেশি হৃষ্টপুষ্ট। শের খান নিজের মন্ত্রী চার্লসকে চোখ বন্ধ করে বিশ্বাস করত। এরকমই একদিনের কথা। জঙ্গলে খরা হয়ে যায়। জঙ্গলের সব জলাশয় শুকিয়ে যায়, শুধু একটা পুকুর ছেড়ে। শের খান আর ওর মন্ত্রী চার্লস সেই পুকুর থেকে জল খাচ্ছিল। তখনই শের খানের মন্ত্রী চার্লসের মাথায় একটা অদ্ভুত প্ল্যান আসে। ও শের খানের দিকে তাকিয়ে বলে, মহারাজ, জঙ্গলের সব পুকুর শুকিয়ে গেছে, শুধু এই পুকুরটাই রয়ে গেছে। তোমার বলার মানেটা কি বন্ধু? আমার বলার মানে হচ্ছে জঙ্গলের সব জন্তুরা যদি এখান থেকে জল খায় এই পুকুরের জল শেষ হয়ে যাবে। তুমি আমার প্রিয় মন্ত্রী আর একটা ভালো বন্ধু, তুমি আমার কত খেয়াল রাখো। এটা বলে শের খান নিজের মন্ত্রী চার্লসের সাথে নিজের গুহায় পৌঁছায়। আর চার্লস গিয়ে জঙ্গলের সব পশুদের কাছে ঘোষণা করে যে আজ থেকে জঙ্গলের কোনো পশুই সেই পুকুরে জল খেতে পারবে না। আর যদি কোনো পশুকে সেই পুকুরে জল খেতে দেখা যায় তাহলে তাকে সঙ্গে সঙ্গে মেরে দেওয়া হবে। শের খানের এই ঘোষণায় জঙ্গলের পশুদের মধ্যে ভয় ছড়িয়ে যায়, কিন্তু কারোর এই সাহসটা ছিল না যে এই ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদ জানায়, কারণ শের খান আর চার্লসের জুটি খুবই শক্তিশালী ছিল। কয়েকদিনের মধ্যেই জঙ্গলের সব পশুরা জলের অভাবে ছটপট করতে লাগে। আর কয়েকদিন পর জঙ্গলের সব পশুরা এক জায়গায় একত্র হয়। হাতি দাদা, যে জঙ্গলে সবার থেকে বেশি বয়স্ক ছিল, সে সব পশুদের দিকে তাকিয়ে বলে, আমরা এরকম কতদিন চেষ্টায় কষ্ট পাবো? এইটাই যদি চলতে থাকে তো এক এক করে আমরা সবাই তো মরে যাব। মিঙ্কু বাঁদর, যার বুদ্ধি হাতি দাদার থেকে একটু কম ছিল, সে হাতি দাদার দিকে তাকিয়ে বলে, আমরা কি বা করতে পারি হাতি দাদা? আমরা তো ওর মোকাবিলা করতেও পারবো না। আমার মনে হয় আমাদের সবাইকে জঙ্গল ছেড়ে এখান থেকে চলে যাওয়া উচিত। আমি অন্য জঙ্গলেও ঘোরাফেরা করি, সব জায়গায় একই দৃশ্য। ওইখানেও শেরখানের মতন রাজাই তুমি পাবে। মিঙ্কু বাদরের এই কথা শুনে হাতি দাদা উদাস হয়ে বসে পড়ে। আর সেখানে থাকা বাকি পশুরা নিরাশ হয়ে নিজের নিজের ঘরে চলে যায়। কিছুদিন এভাবেই কেটে যায়। আর সেই জঙ্গলে হ্যারি আর এডওয়ার্ড নামের দুই হরিণ ভাই থাকত। হ্যারি হরিণ এডওয়ার্ড হরিণের থেকে বয়সে বড় ছিল। একদিনের কথা, হ্যারি হরিণ গভীর ঘুমেছিল। ওদিকে এডওয়ার্ড হরিণের জলের তেষ্টায় প্রাণ যায় যায়, তো নিজেকে মনে মনে বলে, জঙ্গলের জানোয়াররা মূর্খ হয়ে গেছে। ওরা তো বুঝতেই পারছে না যদি আমরা জল না খাই তাহলে এমনি মরে যাব। তার চেয়ে বলো জল খেয়ে তারপর মরে যাই। এটা বলে ও নিজের প্রাণের আর কোনো পরোয়া না করে সেই জঙ্গলের পুকুর ধারে পৌঁছে যায়। আর সেই পুকুরের জল খেতে লাগে। সেই পুকুরের জল খাচ্ছিলই, তখনই একটা সুন্দর দেখতে রং বেরঙের বড় মাছ ওর সামনে আসে। তুমি এই পুকুরের জল খেও না। তুমি কি তোমার নির্দয়ী রাজার আদেশ শোনোনি? হ্যাঁ, আমি শুনলাম,
কিন্তু যদি জল না খেতাম তাহলে তেষ্টাতে তো এমনি মরে যেতাম। এডওয়ার্ড হরিণ এই কথাটা বলেছিলই কি তখনই ওর কানে কারোর গর্জনের আওয়াজ আসে। আর যেই ও ঘুরে দেখে তো পেছনে শের খানের মন্ত্রী চার্লস চিতা দাঁড়িয়ে রেগে ওর দিকে গর্জন করছিল। এডওয়ার্ড হরিণ ভয়ের চোটে কাঁপতে কাঁপতে ওর দিকে তাকিয়ে বলল, আমার অনেক তেষ্টা পাচ্ছিল, আমায় ক্ষমা করে দাও। তোর এত সাহস হরিণের বাচ্চা, রাজার কথা অমান্য করলি তুই, তুই তো আজকে মরবি। এটা বলে চার্লস চিতা এডওয়ার্ড হরিণকে খুব কষ্টদায়ক মৃত্যু দেয়। আর এই সব কিছু সেই পুকুরের বড় মাছ চোখে জল নিয়ে দেখে ফেলে। একই সাথে গাছের ওপর বসে থাকা মিঙ্কু বান্দরও এটা দেখে নেয়। আর তখনই দৌড়ে দৌড়ে হ্যারি হরিণের কাছে যায় ও সব ঘটনা হ্যারিকে জানায়। নিজের ভাইয়ের মৃত্যুর খবর শুনে হ্যারি দৌড়ে দৌড়ে সেখানে যায়। চার্লস চিতা ততক্ষণে চলে যায়। এদিকে হ্যারি হরিণ নিজের ভাইকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে কাঁদতে লাগে। তোকে মারুন করেছিলাম আমি ছোট ভাই, কিন্তু তুই আমার কথা শুনিসনি। তুই যদি আমার কথাটা শুনে নিতিস তাহলে আজ বেঁচে থাকতিস, কিন্তু তোর মৃত্যুর প্রতিশোধ আমি নিশ্চয়ই নেব। আমি শের খান আর চার্লস চিতার থেকে প্রতিশোধটা নেবই। কিন্তু তুমি এটা কি করে করতে পারবে? ওরা তো অনেক শক্তিশালী। মিঙ্কু এটা বলেছিলই তখনই পুকুরের ভেতর থেকে একটা রং বেরঙের আলো বেরিয়ে আসে। আর দেখতে দেখতে ওদের চোখের সামনে সেই বড় মাছটা একটা পরীর রূপ নিয়ে নেয়। তুমি কে? আমি হলাম জাদুই পরী। এই পুকুরে অনেক বছর ধরে মাছের রূপে ছিলাম। যদিও তোমাদের জগতে আমার হস্তক্ষেপ মানাই আছে, তবু এই হরিণের চোখের জল দেখতে পাচ্ছি না। পরীর কথা শুনে হ্যারি হরিণ কাঁদতে কাঁদতে বলে, তুমি তো জাদুঘর পড়ি, আমার ভাইকে বাঁচাতে পারবে? না হরি, জীবন মৃত্যু শুধু ভগবানের হাতে থাকে, এতে আমি কিচ্ছু করতে পারবো না, কিন্তু আমি তোমার সাহায্য নিশ্চয় করতে পারবো। তুমি শের খান আর তার মন্ত্রীটাকে মেরে ফেলো, তার চেয়ে বলো সাহায্য আর কিচ্ছু হবে না। না, ওরা নিজেরাই একে অপরকে মারবে। এটা বলে জাদুই পরী নিজের হাতের লাঠি মিঙ্কু বাঁদর আর হ্যারি হরিণের ওপর ঘুরিয়ে দেয়। সেই ছড়ি থেকে উজ্জ্বল আলো বেরিয়ে ওদের দুজনের মুখের উপর পড়ে, আর তারপর হঠাৎ সেই আলো বেরোনো বন্ধ হয়। মিঙ্কু বান্দর, তুমি শের খানের কাছে যাও আর ওকে বলো যে চার্লস চিতা তোমাকে মেরে এই জঙ্গলের রাজা হতে চায়। আর হ্যারি হরিণ, তুমি চার্লস চিতার কাছে যাও আর ওকে গিয়ে বলো যে তুমি জঙ্গলের আসল রাজা। তারা কি আমাদের কথা শুনবে? আমি তোমাদের ওপর জাদু করে দিয়েছি, তাই জন্য তোমাদের মুখ থেকে বেরোনো প্রত্যেক শব্দ ওরা সত্যি বলে মনে করবে। কিন্তু এই জাদুর শক্তি কিছুক্ষণেরই, তাই তোমাদের এই কাজ তাড়াতাড়ি করতে হবে। তারপর হ্যারি হরিণ আর মিঙ্কু বাঁদর দৌড়ে দৌড়ে চার্লস চিতা আর শের খানের কাছে যায় আর পরস্পরের বিরুদ্ধে রাগাতে লাগে। ওদের মুখ থেকে বেরোনো প্রত্যেক শব্দ ওদের কাছে সত্যি বলে মনে হতে লাগলো। আর ওরা রেগে গিয়ে পরস্পরের সামনে আসে। তোকে এই জঙ্গলের মন্ত্রী বানিয়েছিলাম আমি, তুই আমাকেই মেরে এখানকার রাজা হতে চাস? তুমি আমাকে জঙ্গলের মন্ত্রী বানিয়ে কোনো বড় কাজ করনি। আমি অনেক শক্তিশালী চিতা, এই জঙ্গলটাকে ভালো করেই চালাতে পারবো। তো ঠিক আছে, এই লড়াইতে আমাদের মধ্যে যে জীবিত থাকবে জঙ্গলের রাজা তারপর সেই হবে। এটা বলতে শের খান চার্লস চিতার ওপর হামলা করে দেয়। চার্লস চিতা আর শের খান খুব বাজেভাবে লড়াই করে, আর কিছুক্ষণের মধ্যে দুজন পরস্পরকে খুব বাজেভাবে আহত করে ফেলে আর মাটিতে পড়ে কষ্ট পেয়ে পেয়ে মারা যায়। ওদের মৃত্যু হতে জঙ্গলে আনন্দ ছড়িয়ে যায়। সবাই এটা জেনে খুশি হয় যে শেষমেশ ওরা দুটো ক্রূর শাসক থেকে মুক্তি পেয়েছে। মিঙ্কু বাঁদর আর হ্যারি হরিণ তারপর সব ঘটনা জঙ্গলের সবাইকে জানায়, সাথে পুকুরের সেই জলপরীর ব্যাপারে।
সব পশুরা তারপর একত্র হয়ে সেই পুকুর ধারে যায়, যেখানে পরী ওদেরই অপেক্ষা করছিল। পরী তখন ওদের দিকে তাকিয়ে বলে, আমার পরিচয় এখন সবাই জানে, তাই আমি আর থাকতে পারবো না এখানে। তুমি আমাদের ছেড়ে যেও না, তুমি তো সাহায্য করেছো। না, আমি চাইলেও এখানে থাকতে পারবো না। আর সবসময় একটা কথা মনে রেখো, বিপদে কখনো ভয় পাবে না। যদি তোমরা একত্র হয়ে সেই বিপদের মোকাবিলা করো তাহলে বড় থেকে বড় সমস্যার দূরে চলে যাবে। আর এটা বলে পরী গায়েব হয়ে যায়। আর জঙ্গলের সব পশুরা খুশি খুশি জঙ্গলে থাকতে লাগে। আমায় ছেড়ে দাও, আমায় যেতে দাও, তুমি কিন্তু এটা ঠিক করছো না। আরে, মানুষের ভাষা বলছিস? তার মানে সন্দেহ ঠিকই ছিল, তুই জাদুর সারস। তোকে তো বিদেশে নিয়ে গিয়ে বিক্রি করব। একটা জঙ্গলে সব পশুরা মিলেমিশে থাকতো, কিন্তু সেই জঙ্গলে অনেক বছর ধরে বৃষ্টি হচ্ছিল না। এই জন্য জঙ্গলে সব নদী শুকিয়ে যাচ্ছিল। আর সমস্যার সম্মুখীন হয়ে একদিন জঙ্গলের রাজা সব পশুদের ডেকে পাঠায়। আমার জনগণ, তোমরা তো জানো গত 3 বছর ধরে বৃষ্টি হয়নি, তাই জন্যে জঙ্গলে নদীরা শুকিয়ে গেছে। এরম ভাবে যদি নদী শুকিয়ে যায় তাহলে জঙ্গল ছেড়ে যেতে হবে আমাদের। তোমাদের ডেকেছি তার জন্য মতামত জানার জন্যে। সেই জঙ্গলে সব থেকে বুদ্ধিমান জাম্বো হাতি রাজাকে বলে, জঙ্গল ছেড়ে যাওয়া কোনো সমস্যার সমাধান তো নয় মহারাজ, আমাদের কোনো না কোনো উপায় তো বার করতেই হবে। কিন্তু এটা ছাড়া অন্য কোনো উপায় তো আমি দেখছি না। কি বা করতে পারি? জল ছাড়াও তো আমরা বাঁচতে পারবো না, না? আমাদের জঙ্গলে উত্তর দিশায় একটা পুকুর আছে, যেখানে অনেক জল, ওখানে সব সময় জল পাওয়া যায়। আমরা তো ওখানে গিয়েও জলটা খেয়ে আসতে পারি। তুমি তো জানো ওই পুকুরে ভূত প্রেতের ভর আছে। যারাই ওখানে জল খেতে যায় কেউ ফিরে আসে না। তাহলে কি করে যাব? আমি এসব কিচ্ছুটি মানি না মহারাজ। আপনি যদি আমার আজ্ঞা দেন, আমি একবার গিয়ে ওই পুকুর থেকে জলটা খেয়ে এসেই দেখতে পারি। যা তোমার ইচ্ছে, কিন্তু যদি তোমার কিছু হয়ে যায় তার জন্য আমি কিন্তু দায়ী নই। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি ওখানে যাব আর জলটা খেয়ে আসব। আমি ভূত প্রেত তো মানি না, কিন্তু যদি আমার সামনে ওরা একবার আসে তাহলে ওদেরকে নিজের জঙ্গলের প্রাণীদের জন্যে ভিক্ষে চাইবো আমি। ঠিক আছে, আমরা এখানেই তোমার অপেক্ষা করব। তোমার ফিরে আসার অনেক কামনাও করছি। জাম্বো হাতি ভগবানের নাম নিয়ে জঙ্গলের উত্তর দিকে রওনা হয়। আর কিছুক্ষণের মধ্যেই সে ঝিল পাড়ে চলে আসে। কিন্তু সেই ঝিলে অদ্ভুত রকমের কুয়াশা ছিল। হাতি যেই না সরে জল ভরে, অমনি সেখানে একটা কালো ধোঁয়া ছড়ায়। আর দেখতে দেখতেই চোখের নিমেষে একটা ভয়ঙ্কর দেখতে ডাইনি হাতির সামনে প্রকট হয়ে যায়। তোর সাহস কি করে হলো আমার পুকুর থেকে জল খাওয়ার? এই পুকুরটা আমাদের জঙ্গলের জানোয়ারদের অনেক জল তেষ্টা পেয়েছে, একটু জল খেতে দাও। তুই মৃত্যু ভয় পাস না বুঝি? জল না খেলে এক না একদিন তো আমরা এমনিতেই মরে যাব। আর চোখের নিমেষেই সে ডাইনির রূপ এক সুন্দর পরীর রূপে পরিবর্তিত হয়। আমি তো তোমার পরীক্ষা নিচ্ছিলাম। আজ পর্যন্ত এখানে যত পশু জল খেতে এসছে আমাকে দেখে ভয় পেয়ে জঙ্গল ছেড়ে পালিয়ে গেছে। আর জঙ্গলে কথা ছড়িয়ে যায় যে এই পুকুরে ডাইনি থাকে। কিন্তু তুমি কে? আমি এই পুকুরের রানী। এই পুকুর আমার। আর তোমার সাহসিকতা দেখে আমি খুব খুশি হয়েছি। আমি তোমাকে সাহায্য করব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? এখনই বলছি। এটা বলে সেই সুন্দর দেবী নিজের হাত ওঠায়, আর সেখান থেকে সাদা আলোর কিরণ বেরোয়। আর সেখান থেকে সুন্দর দেখতে একটা সারস হাতির পাশে চলে আসে। এ আমার সারস, এ জঙ্গল ঘুরতে চায়।
একে তুমি জঙ্গলে নিয়ে যাও। এ কিন্তু চমৎকারী সারস। এর পা জঙ্গলে পড়তেই জঙ্গলের ভাগ্য ফিরে আসবে। কিন্তু মনে থাকে যেন কেউ যেন এই সারসের কোনো রকম ক্ষতি না করে। আর যখন আমার সারসের জঙ্গলে থেকে মন ভরে যাবে, আমি ওকে নিয়ে যাব। এটা বলে ঝিলের দেবী গায়েব হয়ে যায়। জাম্বো হাতি সারসকে নিয়ে জঙ্গলের রাজার কাছে পৌঁছবে তার আগেই জঙ্গলে ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়ে যায়। সব শুকিয়ে যাওয়া পুকুর ভরে যায়। জাম্বো হাতি সব ঘটনা রাজাকে জানায়। আমার জঙ্গলবাসী, আজ থেকে আমরা সবাই এই সারসকে দেখাশুনো করব। জাম্বো হাতির সাথে ওর বাসাতেই এই সারসটা থাকবে। আর সেদিন থেকে সেই সারস জাম্বো হাতির সাথে থাকতে লাগে। আর কিছুদিনের মধ্যে সেই সারস জাম্বো হাতির সাথে সাথে বাকি পশুদের সাথেও মিলে মিশে যায়। ও সারাদিন জাম্বো হাতির সাথে খেলতো, আর ও যেখানে যেত জঙ্গল সবুজে ভরে উঠত। কিন্তু জঙ্গলের ওরা জানতো না যে বান্টি নামের একটা শিকারী সেখানে এসেছে আর সারসের ওপর নজর রাখছিল। একদিন সেই চমৎকারী সারস জঙ্গলে ঘুরছিল, আর সেই শিকারী গাছের ওপর বসে বলল, এটা তো ঠিক যে সারসটা জঙ্গলের নয়, কিন্তু জঙ্গলটা কি পাল্টে দিয়েছে। এ তো যেখানেই যায় সে জঙ্গলটাকেই পাল্টে দেয়। একটা কাজ করতে হবে, সারসটাকে চুরি করতেই হবে, কারণ জঙ্গলের প্রাণীরা অনেক ফুর্তি হয়ে গেছে। আর এটা বলতেই সেই শিকারী তার জাল সারসের ওপর ছুঁড়ে ফেলে। বেচারা সারস সে জালে ফেসে গিয়ে বেরোনোর জন্য ছটপট করতে লাগে। শিকারী তখনই লাফিয়ে গাছ থেকে নেমে আসে আর সারসের পা বেঁধে দেয়। তারপর সারসকে একটা গুহার ভেতর নিয়ে যায়। সারস তখন দেখে যে সেই গুহাতে আরো অনেক পশু বাজে অবস্থায় বাঁধা হয়ে রয়েছে। শিকারী সারসকে রেগে বলে, অনেক দিন ধরে তোকে খুঁজছিলাম, আজ ধরা পড়েছিস। তোকে তো বিক্রি করলে অনেক টাকা পাবো আমি। আমায় ছেড়ে দাও, আমায় যেতে দাও। তুমি কিন্তু এটা ঠিক করছো না। আরে, মানুষের ভাষা বলছিস? তার মানে সন্দেহ ঠিকই ছিল, তুই জাদুর সারস। তোকে তো বিদেশে নিয়ে গিয়ে বিক্রি করব। এদিকে জঙ্গলে সারসকে না দেখতে পেয়ে সব পশুরা চিন্তায় পড়ে। আর রাজা জাম্বো হাতির দিকে রেগে বলে, একটা সারসকেও বাঁচিয়ে রাখতে পারলে না তোমরা? তোমরা জানো না পাওয়া গেলে ওই দেবী এই জঙ্গলটা শেষ করে ফেলবে। ক্ষমা করো আমায় রাজা, কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু মনে হয় জঙ্গলের কোনো প্রাণী সারসকে এইভাবে ক্ষতি করবেই না। এটা কোনো শিকারেরই কাজ, কোনো মানুষের। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছোটা কি? যাও, ওকে খুঁজে বার করো। ওই শিকারি কোথাও ওই জাদুই সারসকে কোনো ক্ষতি না করে দিক। হ্যাঁ। রাজার কথা শুনতেই সব পশুরা সারসকে খুঁজতে লেগে যায়। এদিকে সেই শিকারী সারসকে নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, কিন্তু তখনই যজ্ঞ নামের একটা অন্য শিকারী সেখানে এসে যায় আর শিকারীর দিকে দেখে বন্দুক উঁচিয়ে বলে, এই সারসটাকে আমাকে দিয়ে দে রে বান্টি। তোর মাথা ঠিক আছে তো? চুপচাপ চলে যায় এখান থেকে। একে আমি ধরেছি, একে আমি বিক্রি করব। দেখ, আমাকে যদি না দিস তো এখানে গুলি করে মারবো তোকে। তুই যতগুলো জানোয়ার এখন অবধি ধরেছিস ওদেরকে নিয়ে যা, আর যেখানে খুশি বিক্রি কর, তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমার শুধু এই সারসটাকেই চাই। যজ্ঞ আর বান্টির ঝগড়া বাড়তেই লাগে, আর এই সুযোগে যজ্ঞ ওর ওপর একটা গুলি চালিয়েই দেয়। তখনই সারসের চোখ দিয়ে একটা সাদা আলো বেরিয়ে আসে, আর সেই গুলি যেন আমের ফলের মতো নিচে পড়ে যায়। সারসের জালও গায়েব হয়ে যায়, আর এটা দেখে যজ্ঞ খুব ভয় পেয়ে যায়। আরে, এ তো খুবই সাংঘাতিক একটা সারস। আরে বাঁচাও রে বাঁচাও। এটা বলে যজ্ঞ ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আরে,
তুমি তো খুব সহজে পিস্তলের গুলিটাকে ঘুরিয়ে দিলে। তোমার জালটাও তো চলে গেছে। তার মানে তুমি চাইলে তো নিজেকে ছাড়াতে পারতে, তাহলে করলে না কেন? তা নয়, অন্য কেউ যদি কোনো সমস্যায় থাকে, আমার ভেতরের শক্তি তখনই কাজ করে। তাহলে কেন বাঁচালে? আমি তো অনেক খারাপ ব্যবহার করেছি, তোমাকে জোর করে ধরে শহরে নিয়ে যাচ্ছি বিক্রির জন্যে। অন্যদের প্রাণ বাঁচানো আমাদের একটা কর্তব্য, এটা সবাইকে করা উচিত। তুমি আমায় যতই কষ্ট দাও না কেন, কিন্তু আমি সেটা ফেরত দিতে পারবো না। সারসের সেই কথা শুনে শিকারীর চোখ দিয়ে অনুতাপের জল বয়ে আসে। ও তার কর্মে অনুতপ্ত ছিল। তোমাকে এই জঙ্গলি জানোয়ারদের ধরা একদম উচিত নয়। ওদেরও তো পরিবার আছে, তাই না? ওদেরকে এরকম আলাদা করে ওদেরকে এত কষ্ট দেওয়াটা ঠিক নয়। এসব তুমি বন্ধ করো। আমি খুবই দুঃখিত, আজকের পর আর শিকার করব না। এটা বলে বন্টি শিকারী সব পশুদের মুক্ত করে দেয়। তখনই চমৎকারী সারস দেখে যে বাইরে থেকে অনেক পশু পাখি গুহার দিকে দৌড়ে আসছে। তো সারস বুঝতে পারে যে সবাই শিকারীর ব্যাপারে জেনে গেছে। তো ও শিকারীকে ডেকে বলে, এই গুহায় একটা পিছনের দরজা আছে, ওখান থেকে পালাও, না হলে এরা কিন্তু তোমায় মেরে ফেলবে। তুমি কিন্তু খারাপ মানুষ নও। চমৎকারী সারসের এই কথা শুনে বন্টি কাঁদতে কাঁদতে বলে, তুমি তুমি খুবই ভালো। তুমি যদি মানুষ হতে না, তাহলে তোমার সাথে সবসময় থাকতাম। শিগগিরই পালাও এখান থেকে। বন্টি তখনই সেখান থেকে চলে যায় আর এরপর থেকে শিকার করা বন্ধ করে দেয়। আর কিছুদিন পরে পুকুরের দেবী সারসকে ফেরত নিয়ে যায়।